টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী। সত্ত্ব মুক্ত করে দেওয়ার আহ্বান। কাল থেকে বস্তিতে টিকাদান শুরু। জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। বাবরের অবৈধ সম্পদের মামলায় আপিল গ্রহণ। অর্থদণ্ড স্থগিত, $10 লাখ বাজেয়াপ্তের নির্দেশ বহাল। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো। সাক্ষ্য দেবেন বাবা চাচা। বাংলাদেশকে 54 মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধু টানেলে 2/3 কাজ শেষে ত্রুটি ধরা পড়ল নকশায়। সমাধানে 2 কারিগরি কমিটি। বাংলাদেশও করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারবে, এজন্য উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো বাংলাদেশ পুরস্কার প্রবর্তন উপলক্ষে সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সাথে তাল মেলাতে প্রস্তুতি নিতে হবে নতুন প্রজন্মকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় ধন্যবাদ প্রস্তাব আনা হয় জাতীয় সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ধানমন্ডির বাসভবন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এমন উদ্যোগে পাশে থাকায় ধন্যবাদ জানান ইউনেস্কোকে। আশা প্রকাশ করেন, একদিন বাংলাদেশ পাবে এ পুরস্কার। ইয়াং বাংলা যেটা আমরা করছি বা স্টার প্রোগ্রামের জন্য যে সুযোগ দিয়েছি, সেই সুযোগটা নিয়ে আমাদের যুব সমাজ তাদের মেধা মনন বিকাশের সুযোগ পাক, সেটাই আমরা চাই এবং তারা এগিয়ে আসুক। যেমন উগান্ডা আজকে এই পুরস্কার পেয়েছে, একদিন ইনশাআল্লাহ বাংলাদেশেরও কোনো না কোনো উদ্যোক্তা এই পুরস্কারটা পাবে বলে আমি আশা করি। সংসদ নেতা বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জনগণের প্রাপ্যতা নিশ্চিতে সকল বাধা সরানোর তাগিদের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল ব্যর্থ করার চেষ্টাই ছিল একটি মহল, কিন্তু সঠিক পরিকল্পনায় বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল। বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। পরে সংসদের কার্যক্রম মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে বস্তিতে করোনা টিকাদান শুরু হচ্ছে। প্রথম দিনে রাজধানী করাইল বস্তিতে 3 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। আর আগামী বছরে জানুয়ারির মধ্যে 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দেশের 12 কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। সে লক্ষ্যে চলছে গণটিকা কার্যক্রম। এরই মধ্যে 2 ডোজ টিকা পেয়েছেন 3 কোটি মানুষ, আর 1 ডোজ নিয়েছেন 5 কোটি। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে জরুরি কোভিড-19 টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান শুরু হবে। করাইল বস্তি দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। ওখানে প্রায় 3 লক্ষ ব্যক্তি বাস করে, 3 লক্ষ লোকজন বাস করে, এবং তাদেরকে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছি এবং ইনশাল্লাহ কালকে থেকে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতেও আমরা ভ্যাকসিন
কার্যক্রম শুরু করব। নিবন্ধন করেই কাজ হবে। আমরা এটা মাঝে মাঝে বলেছি, যেখানে নিবন্ধন করা নাই সেখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভ্যাকসিন আমরা দিয়ে যাচ্ছি। নভেম্বরে প্রায় ৩ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে প্রতিদিন ১৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকার বর্তমান মজুদ হিসেবে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি সব ঠিক থাকে ৮-৯ কোটি এবং ১০ কোটি পর্যন্ত যেতে পারি, সেটা আমাদের ভ্যাকসিনেট হয়ে গেলে পরে ভালনারেবল পপুলেশন তো মোটামুটি কাভারেজ হয়ে গেছে, এবং এই হারে যদি আমরা টার্গেট ১২ কোটি রাখি, তাহলে পরে আমাদের কিন্তু বাই জানুয়ারি আমাদের প্রায় 60% দেওয়া হয়ে যাবে, 70% দেওয়া হয়ে যাবে। তৃণমূলে ভ্যাকসিন পরিবহনে সরকারকে 4টি রেফ্রিজারেটর ভ্যান দিয়েছে বিডিআরসিএস, আরও 14টি দেয়া হবে পর্যায়ক্রমে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় ৮ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছেন। তবে বহাল আছে রাষ্ট্রের অনুকূলে $10 লাখ বাজেয়াপ্ত করার নির্দেশ। শাকের আরজুর রিপোর্ট। ২০০৭ সালের ২৮ মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয় মামলা। চার্জশিটে বাবরের বিরুদ্ধে আনা হয় ৭,৫,৯১,৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ। দুদকে ৬,৭৭,৩১,৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন বাবর। ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম পৃথক ধারায় ৫ ও ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০,০০০ টাকার অর্থদণ্ডও দেন। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ তা গ্রহণ করেন। আপিলটি যেটা দাখিল করেছে সেটা শুনানির জন্য গ্রহণ করেছে। ২৬ লক্ষ টাকার যে ফাইনটা সেটা স্থগিত করেছে, কিন্তু যেটা মালিকানাবিহীন $১০ লক্ষ প্রায় ৬ কোটি টাকার উপরে, সেই যেটি গুলশান ব্রাঞ্চ প্রাইম ব্যাংকে আছে, সেটাতেই রাষ্ট্র পরমাণু যে বাজেয়াপ্ত করেছিলেন বিশেষ জজ আদালত, সেটা বাজেয়াপ্তই থাকলো। ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ দুটি মামলা এখন হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল বিচারাধীন রয়েছে। বিচারিক আদালতের নথি আসার পরে এটা আমরা মেনশন করব, মামলাটি তড়িৎ গতিতে যাতে এটা শুনানি হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদপত্র দেখে বাবা জানলেন মেয়ে হত্যার রায় আজ, অথচ মামলার সাক্ষী হওয়া সত্ত্বেও পাননি কোনো সমন। আলোচিত মডেল তিন্নি হত্যা মামলায় এমনটি ঘটেছে। তবে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করলে ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায়চৌধুরী তা মঞ্জুর করেন। মানিক শিকদারের রিপোর্ট। পেরিয়ে গেছে ১৯টি বছর, আলোচিত মডেল তিন্নি হত্যা মামলার সুরাহা হয়নি এখনো। ২০০২ সালে ১০ নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর চীন-মৈত্রী সেতুর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। মামলার একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে ২০১০ সালে অভিযোগ গঠন করা হয়। এরপর দিন গণনার পালা। মামলার শুনানি হয়, তারিখ পরে অপেক্ষা শেষ হয় না। অবশেষে ১৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য হয়। অথচ বাদীপক্ষের সাক্ষী হয়েও কোনো সমন পাননি তিন্নির বাবা। পত্রিকার সংবাদ দেখে জেনেছেন মামলার রায়ের কথা, আর তাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করেন তিন্নির বাবা ও চাচা। আইনের প্রতি শ্রদ্ধা আছে, যেহেতু এটার ওনারই তিন্নি হত্যা মামলার পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করেছে, ওই তদন্তের রায় আমরা মেনে নেব। আসামি পক্ষের আইনজীবী বলেন, তাদের পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাই এই আবেদন। সাক্ষী দিতে পারে না, কিন্তু তারা চলে গেছে যে আর যোগাযোগ করতে পারে, যে অসুস্থ বয়স্ক মানুষ, সেহেতু আজকে আদালতে আসছে, ওপেন আদালতে এসে আমাদের কাছে এবং আদালতকে বলেছে যে আমরা সাক্ষী দেব। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায়চৌধুরী আগামী ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশকে 54 মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আগামীতে পাশে থাকার অঙ্গীকারও করে দেশটি। বাংলাদেশ যুক্তরাজ্য সংলাপে দুদেশের উষ্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মোহাম্মদ নুরনবীর রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। অংশীদারিত্ব অগ্রগতি সংলাপে আরও দৃঢ় বন্ধুত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় পারস্পরিক উষ্ণ সম্পর্ক বজায় রাখতে চায় দুই দেশ। On enhancing our engagements with the global Britain on its identified areas of strength in education, science and innovation. বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেন, বাংলাদেশকে 54 মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হচ্ছে। Detailed and fruitful exchanges and an agreement to now have further technical discussions with certain key institutions in the United Kingdom. But I would say this also, it's of benefit not just to the two countries, it's of benefit to global communities. I think we live in a very global world now. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় একটা বৈশ্বিক চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য। And the impact it is having on Bangladesh, including growing insecurity in Cox's Bazar. We must work together, and I stand very much with Bangladesh. Our country, the United Kingdom, stands with you. Let me assure you, as a permanent member of the Security Council, we are pressing for this at that very forum. উন্নয়ন ও অগ্রযাত্রা টেকসই করতে শক্তিশালী বিরোধী দল, সুশীল সমাজ ও গণমাধ্যম থাকা উচিত বলেও মন্তব্য করেন লর্ড তারেক। And should always be transparent, because those two things ensure that democracy does prevail. So I think what Bangladesh has shown is a sustainability of democracy. জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন যুক্তরাজ্যের এই মন্ত্রী। The pillars of democracy are being strengthened. মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম টানেলে ট্রাফিক ব্যবস্থাপনায় ত্রুটি খুঁজে পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সমস্যার সমাধানে নকশা তৈরি করছে দুটি কারিগরি কমিটি। এরই মধ্যে 2/3 কাজ শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর কথা রয়েছে 2022 সালের ডিসেম্বরে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বর্তমান নকশায় টানেলের পতেঙ্গা প্রান্তের প্রবেশ মুখে মিলিত হয়েছে 5টি 4 লেনের সড়ক। এতে পতেঙ্গা অংশে ব্যাপক যানজটের আশঙ্কা করছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ। টানেল চালুর আগে বিষয়টি সুরাহা করতে সেতু বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই টানেল ঘিরে আশেপাশে যে আরও কয়েকটি কর্তৃপক্ষ তাদের কাজ করছে, তাদের সাথে বোধহয় মিটিং করা প্রয়োজন বা তাদেরকে অবহিত করা প্রয়োজন। এই আলোকে আমরা টানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আমাদের কনসার্নটা জানাই। তারা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে কথাবার্তা বলেন। কোরিয়ান ও চায়না ইপিজেড, কর্ণফুলী সার কারখানা, পার্কি সৈকত সহ দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বাঁশখালী ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প এবং টেকনাফ পর্যন্ত প্রস্তাবিত নতুন মেরিন ড্রাইভ সড়কের যানবাহনের চাপ বাড়বে পতেঙ্গা প্রান্তে। যানবাহনের চাপ মোকাবেলায় ফরিদপুরের ভাঙ্গা এলাকার মতো ভিন্ন ধরনের ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেই আলোকে দুটি কারিগরি কমিটি নকশা তৈরির কাজেও হাত দিয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে আমরা একটা ইন্টারসেকশন ডিজাইন করছি, যাতে ফিউচারে আগামী 10 বছর বা 20 বছর বা 50 বছর টার্গেট করে কোনো যানজট না হয়। এভাবে আমরা একটা প্ল্যানিং করছি, ইন্টারসেকশন ডিজাইনটা করছি। এটা করলে এই 5টা পয়েন্টে গাড়িগুলো দ্রুত একমুখী চলাচল করতে পারবে। টানেলের নির্মাণ কাজ 75% শেষ হওয়ার পর নকশায় ত্রুটি শনাক্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ত্রুটি ঠিক করতে চট্টগ্রামের কমিশনারকে প্রধান করে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টানেল চালু হওয়ার আগেই ত্রুটি দূর করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দ্রুতগতির ট্রেনের যুগে পিছিয়ে আছে বাংলাদেশের রেল, তাও আবার লোকসানি প্রতিষ্ঠান। মন্ত্রী বললেন 2030 সালের পর লাভে আসবে রাষ্ট্রায়ত্ত রেল। রিয়াজ সুমনের রিপোর্ট। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন থেকে বুলেট ট্রেন, এগিয়েছে সুবিধা, বেঁচেছে সময়। স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফেরায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে দ্রুতগতির ট্রেনের।
এর উল্টো চিত্র বাংলাদেশে। গেল এক দশকে অবকাঠামো উন্নয়নে 50,000 কোটি টাকা খরচ হয়েছে। লাভ তো দূরে থাক, লোকসানের মাত্রাও ঊর্ধ্বমুখী। রেলওয়ের তথ্য বলছে, গত 9 বছরে রেলের আয় 8,148 কোটি টাকা। পরিচালন ব্যয় হয়েছে 17,318 কোটি, যেখানে লোকসান 9,170 কোটি টাকা। অথচ গত 10 বছরে রেলে সরকারের বিনিয়োগ প্রায় 50,000 কোটি টাকা। এছাড়া 2018-19 অর্থ বছরে রেলের আয় 1,590 কোটি 10 লাখ, 2019-20 অর্থ বছরে আয় 1,200 কোটি 33 লাখ টাকা, অর্থাৎ আয় কমেছে 389 কোটি 77 লাখ টাকা। ধারাবাহিক লোকসান কমাতে সরকারের 39টি প্রকল্প চলমান। এর মধ্য দিয়ে লাভের সম্ভাবনা দেখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল লাইন কিন্তু আমাদের সিঙ্গেল এখনো আছে, কাজেগুলো ডাবল লাইন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে গোটা বাংলাদেশ ব্যাপী, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিডিউল বিপর্যয়ের যে অভিযোগ, তারপরে আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের যে সক্ষমতার যে ঘাটতি, এগুলো দূর হবে না। প্রকল্পগুলোর কাজ শেষ হবে 2024 থেকে 2030 সালের মধ্যে। এইগুলো যদি হয়ে যায়, যে প্রকল্পগুলো ইতিমধ্যে আমাদের হাতে আছে এবং পরিকল্পনাগুলো হাতে আছে, এগুলো বাস্তবায়ন হলে রেল অবশ্যই আপনার লাভের দিকে চলে যাবে, কমপক্ষে 30 সাল লাগবে। একই সঙ্গে রেলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের কথাও জানালেন মন্ত্রী। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির দ্বৈত নীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, জনগণ নয়, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন আতঙ্কে আছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। দেশের মানুষ ভালো আছে, ভালো নেই কেবল বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ, তাদের আশ্রয়প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বনানী থানার মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে 14 ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস সোমবার বনানী থানার এই মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য 10 নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন। 14 ডিসেম্বর মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য 10 নম্বর বিশেষ জজ আদালতে উঠবে বলে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানিয়েছেন। পরিমণির পাশাপাশি এই মামলায় বাকি 2 আসামি কবির হোসেন ও আশরাফুল ইসলাম দীপুও জামিনে রয়েছেন। আমরা প্রথম থেকেই বলে আসছি যে সে একটি চক্রান্তের শিকার এবং আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টে আসা উচিত ছিল না। আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, দেশে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শূন্য পদ রয়েছে 4150টি। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, দেশের 57টি বিশ্ববিদ্যালয়ে 2,97,957 জন শিক্ষার্থীর মধ্যে 1,93,358 জন ছাত্র এবং 1,04,599 জন ছাত্রী। মোট শিক্ষক রয়েছেন 15,293 জন। 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 4,150টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আধ্যাত্মিক গানে জনক ও বাংলা সাহিত্য সংস্কৃতির সাধক পুরুষ হাসন রাজা। তার মরমী গানে উঠে এসেছে বাউল দর্শন, প্রেম বিরহ ও লোকাচার। হাসন রাজার অমর কীর্তি রক্ষায় সুনামগঞ্জে গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি স্বজন ও সংস্কৃতি প্রেমীদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কি গর্বানাই আমি শূন্যের মাজার লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
হাসন রাজা রচনা করেছেন 5 শতাধিক মরমী গান। তার এসব গান বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন। উঠে এসেছে আধ্যাত্মিক ধ্যান ধারণা, মরমীবাদ ও বৈরাগ্যময় লোকাচার। হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন আর তা লিখে রাখতেন সহচর বা নায়েব গোমস্তা। এসব গান শুধু লোকপ্রিয় নয়, সঙ্গীত সাহিত্যের মর্যাদাও লাভ করেছে। 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জের দেওয়ান পরিবারে জন্ম হাসন রাজার। পার্থিব ঐশ্বর্যের মোহ ত্যাগ করে একসময় হয়ে ওঠেন প্রজা দরদি দরবেশ। 2002 সালে হাসন রাজার জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। আমারে দেওয়ানা বানাইলো। সুরমা নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়ি, যা দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। হাসন রাজার গান চর্চা কেন্দ্র আমাদের সুনামগঞ্জের বাস্তবায়ন হইলে আমরা সুনামগঞ্জের যে হাসন রাজার গানগুলা বিকশিত হবে। হাসন রাজার স্মৃতি ধরে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্বজনদের। হাসন জানের রোগটা দেখি ফলদি উঠে, চিরাবারা হাসন রাজার বুকের মাঝে কুঠে নিশা লাগিল রে, পাখানো নয়নে নিশা লাগিল রে। হাসন রাজার গান ডিজিটাল পদ্ধতিতে শিল্পকলা একাডেমির আর্কাইভে সংরক্ষণের কথা জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। সকল গানগুলোই আমরা ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করেছি এবং এটিকে সংরক্ষণের জন্য আমাদের বাংলাদেশ যে আর্কাইভ রয়েছে, এই আর্কাইভই হচ্ছে কি কিন্তু এটা আমরা জমা প্রদান করা হয়েছে। 1922 সালের 6 ডিসেম্বর মারা যান হাসন রাজা। সুনামগঞ্জের লক্ষণশ্রীতে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। নিজেই এখানে কবর প্রস্তুত করেছিলেন মরমী সাধক হাসন রাজা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। 14 বছর পরও ঘূর্ণিঝড় সিডরের ক্ষত বয়ে চলেছে উপকূল, শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 2007 সালের আজকের দিনে উপকূলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। 14 বছর পেরিয়েও সেই ক্ষত বয়ে চলেছে উপকূল। বেড়িবাঁধগুলো সম্পূর্ণ মেরামত না হয় আতঙ্কে থাকে মানুষ। রয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অপ্রতুলতাও। বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও কুয়াকাটার প্রতিনিধির সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। মাত্র আধ ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা ধ্বংসস্তূপে। সরকারি তথ্য অনুযায়ী সিডরের আঘাতে বরগুনায় প্রাণ হারায় 1345 জন মানুষ। আহত হন 28,050 জন। গৃহহীন হয়ে পড়ে জেলার 1,89,775টি পরিবার। জেলার প্রায় 1000 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে এখনও মেরামত বাকি 27 কিলোমিটার। আমাদের এই জেলায় এখন সাইক্লোন সেন্টারের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আমাদের উপকূলে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে এবং সেই সাথে জনগণকে আমরা আরও বেশি সচেতন করেছি। পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, নাজিরপুর ও ভান্ডারিয়া সহ প্রায় সবকটি উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয় সিডরে। প্রাণ হারায় 550 মানুষ। 72,963 হেক্টর জমির ফসল ধ্বংস হয়। সিডর পরবর্তী সময়ে আজও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ। নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। যোগাযোগ ব্যবস্থাও বেহাল। সুপার সাইক্লোন সিডরে বাগেরহাটে 908 জনের প্রাণহানি ঘটে। 14 বছর পরও নির্মাণ কাজ শেষ হয়নি জেলার বেড়িবাঁধের। এছাড়া অপরিকল্পিত বাঁধের নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। সিডরের পরে আমাদের এলাকাবাসীর দাবি ছিল সরকারের কাছে একটাই, টিকসই বেড়িবাঁধ। আজকের 14 বছর পরেও টিকসই বেড়িবাঁধের কাজ চলমান। আমরা খুব অসহায়। তারপরে এইভাবে রাস্তা মানলে কোনোদিন ওই রাস্তা টেকবে না। এই বেড়িবাঁধের পাশাপাশি যদি নদী শাসন না করে তাহলে এই সিডরের মতো আরেকটা বন্যা আসবে, এই তছনছ করে দেবে। পটুয়াখালীর কুয়াকাটার সিডরের আঘাতে বিধ্বস্ত হয় কয়েক হাজার মিটার বেড়িবাঁধ। সেদিন ভেঙে যাওয়া সেই সব বেড়িবাঁধের অধিকাংশ এখনো অরক্ষিত।
কলাপাড়ার ধুলাসার লালুয়া, মহিপুর, লতাচাপলি ও চম্পাপুর নীলগঞ্জ ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে সাগর ও নদীর তীর ঘেঁষে প্রায় ৩,০০০-এর বেশি পরিবার বসবাস করছে চরম ঝুঁকি নিয়ে। আজকে দীর্ঘদিন বেড়িবাঁধ করার কথা কই, আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই। প্রত্যেক বছর কম বেশি রাস্তায় কাজ করে, এই কাজগুলো সম্পূর্ণ হয় না। কোনো সাইকেল সেন্টার নাই। টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এখানের জনজীবনের নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমন আশায় দিন কাটছে উপকূলবাসীর। মাসুমা ইসা, একুশে টেলিভিশন। অনৈতিক সুবিধা নেয়ার তদন্ত থেকে দুদক কর্মকর্তাকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে মোবাইলে যোগাযোগের বিষয়টি তদন্ত করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে আদেশে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের তথ্য গোপনের এক মামলায় তদন্ত করতে গিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন আলমগীর হোসেন। মামলার 2 আসামি দুদকে আবেদন করেও প্রতিকার পাননি। পরে তারা হাইকোর্টে আবেদন করেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা করে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ 40 টাকা থেকে 43 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 35 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে 4 দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এ কারণে গত সপ্তাহে হিলি সহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকাপ পুরুষ ও নারী 2 বিভাগের একক ইভেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের প্রতিযোগীরা। পুরুষ বিভাগে হাকিম রুবেল ও মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলেন। রোমান সানা সহ অন্যরা বিদায় নিয়েছেন আরও আগেই। রিকাপ পুরুষ এককে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছিলেন রোমান সানা। এরপর ভিয়েতনামের প্রতিযোগীকে 6-0 ব্যবধানে হারিয়ে উঠেছিলেন শেষ 16। তবে 8-এ ওঠা আর হয়নি দেশের এই আর্চারের। তাকে 6-4 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন হাকিম রুবেল। এদিকে রিকার্ভ নারী এককে দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে হেরেছেন কোরিয়ান জুং এর কাছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী, সত্ত্ব উন্মুক্ত করে দেওয়ার আহ্বান। কাল থেকে বস্তিতে টিকাদান শুরু, জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। বাবরের অবৈধ সম্পদের মামলায় আপিল গ্রহণ, অর্থদণ্ড স্থগিত, $10 লাখ বাজেয়াপ্তের নির্দেশ বহাল। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো, সাক্ষ্য দেবেন বাবা চাচা। বাংলাদেশকে 54 মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।